খুলনা সুন্দরবনের কয়রার একটি ছোট্ট গ্রাম রয়েছে যেখানে রয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুন্ডা। এছাড়াও বরেন্দ্র একটা জনপদ রয়েছে যেখানে আরও একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যার নাম হচ্ছে তরি। এছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, চাঁপাইনবাবগঞ্জ সহ সুন্দরবন বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের উপজাতি এবং আদিবাসী গোষ্ঠী। আজকে বিশ্ব আদিবাসী দিবস, সেই দিবসকে সামনে রেখে আমাদের আজকের প্রতিপাদ্য আমরা ঠিক করেছি আদিবাসী বিষয়ক আন্তর্জাতিক আইনের অপব্যাখ্যা ও অপপ্রয়োগ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএসএল স্টেল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের পুরো আয়োজনে আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি নুজহাত আফরিন। আর আমার সাথে আজকে স্টুডিওতে এই বিষয়ে সহ নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে এবং আপনাদেরকে যে জানিয়ে রাখি 2007 সালের যে জাতিসংঘের একটি ঘোষণাপত্র ছিল যেটি আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেছে, আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, কনফিউশন, সংশয় এবং দীর্ঘ একটি আলোচনার পথ পরিক্রমায় আজকে 2025 সালে আমরা আদিবাসী দিবস উদযাপন করছি। এই সবগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। উনি বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যেমনটি বলছিলাম যে আদিবাসী বিষয়টি নিয়ে আসলে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে এবং এর সাথে জড়িত অনেকগুলো ঘোষণাপত্র তো একটা আছে যেটি জাতিসংঘ আসলে প্রদান করেছেন 2007 সাল, এবং তার আগে আসলে এটা শুরুটা অনেক পুরনো। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে 2025 সালে এসে আজকে যে আমরা আদিবাসী দিবসটি পালন করছি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যেটা পালন করছি সেটা হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। পুরা বিশ্বে, বিশেষ করে উন্নত দেশে উন্নয়ন এবং আধুনিকায়নের কারণে সেখানকার যে ক্ষুদ্র গোষ্ঠীগুলো আছে তারা অবদমিত হয়েছে। আপনি জানেন যে আমেরিকায় রেড ইন্ডিয়ান, আফ্রিকার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা, অস্ট্রেলিয়ায় অ্যাব্রোজেনিয়াস বলে। তো সেই ধরনের সাংস্কৃতিকভাবে, নৃতাত্ত্বিকভাবে, জাতিতাত্ত্বিকভাবে যারা মার্জিনালাইজড, মাইক্রোস্কোপিক হয়ে গেছে, এদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আদিবাসী দিবসটি পালিত হয়। বাংলাদেশের প্রসঙ্গে আপনি যেটি বললেন খুব যথার্থ। বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক জাতিগত এবং সাংস্কৃতিক বা ভাষাগত গোষ্ঠী আছে। এর দুটো প্রধান ভাগ, যাদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে পরিচিত এবং সাংবিধানিক বা অফিশিয়াল ভাবে তাই জানি। এর দুটো ভাগ, একটি হলো পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী 13টি গ্রুপ, আর যেটা সাঁওতাল, গারো, এরকম আরো কিছু গ্রুপ। এখন বাংলাদেশের এই 2007 বা তার আগে 1900 সালের ব্রিটিশ ম্যানুয়াল আছে ট্রাইবাল বা উপজাতিদের সম্পর্কে, পাকিস্তান আমলের পেপারসগুলো আছে। এমনকি আপনি যদি 1997 সালের যেটা সবচেয়ে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, তাতেও কিন্তু কোথাও আদিবাসী শব্দটি আপনি পাচ্ছেন না। তাহলে আদিবাসী শব্দটির উৎপত্তিটা সাম্প্রতিক, এবং সেটা বাংলাদেশকে লক্ষ্য করে আন্তর্জাতিক সম্প্রদায় করেছে বিষয়টা এমন নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের অত্যন্ত প্রান্তিক এবং মাইক্রোস্কোপিক জাতিগোষ্ঠীকে সামনে রেখে করেছে। এটাতে এসে বাংলাদেশের যারা সাংস্কৃতিক নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী বলছেন আপনি, এথনিক মাইনরিটি বলতে পারেন, কালচারাল মাইনরিটি বলতে পারেন, এরা সামিল হওয়ার চেষ্টা করছে। তো এই চেষ্টাটা করতে গিয়ে তারা তাদের নিজস্ব যে বয়ান, নিজেদের সম্পর্কে তারা যা বলে থাকে, অতীতে বলেছে, সেই বয়ানের সাথে এসে একটা শিফট করেছে। ধরেন এটাকে তো আপনি সবসময় আদিবাসী বা উপজাতি নিজেকে বলে বলে হঠাৎ করে 2007 এসে আদিবাসী বলছেন কেন? এটার বাস্তবতাটা কোথায়? আমি খুব প্রসঙ্গগত আরেকটি বিষয় যদি আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করি, জাতিসংঘের যে 2007 সালে যে ঘোষণাটি রয়েছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমার দৃষ্টিতে আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানী এই ব্যাপারগুলো আরো বেশি পরিষ্কার করতে পারবেন। সেখানে একটা কথা যে জাতিসংঘের কথা ওনারা ইন্ডিজিনাস বলেছেন, তাই না?
কিন্তু এই সংজ্ঞাটা আদিবাসী এবং উপজাতি, এখানে বাংলাদেশের বাস্তবতাটা কি আসলে? বাংলাদেশের বাস্তবতাটার দুটো দিক আছে। একটি হলো শাসনতান্ত্রিক বাস্তবতা, সাংবিধানিক বাস্তবতা, দলিলপত্রের বাস্তবতা। সেখানে আপনি উপজাতি পাচ্ছেন, ওখানে আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী পাচ্ছেন, সাংস্কৃতিক নৃগোষ্ঠী পাচ্ছেন। এটা হলো পরিষ্কার বাস্তবতা। আর এখানে যেটা বলা হচ্ছে এটা একটা রাজনৈতিক বাস্তবতা, কিন্তু আদিবাসী বিষয়টা কিন্তু রাজনৈতিক না, এটা একটা জাতিতাত্ত্বিক এথনিক সিটির ব্যাপার। কিন্তু রাজনৈতিকভাবে 2007-এর পর থেকে আপনি আদিবাসী বলছেন কখন? আপনি একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে আদিবাসী বলছেন যখন আপনার পাশে পাহাড়ে বসবাসকারী বাংলাদেশিদেরকে আপনি বলছেন সেটেলার। বাংলাদেশে আদিবাসীটা এসেছে আপনার সেটেলার অ্যান্ড ইন্ডিজিনিয়াসের একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে। ফলে এটা একটা পলিটিক্যাল ডিসকোর্স। কালচারালি এথনিসিটিক্যালি যদি আপনি এটাকে প্রুভ করতে চান তাহলে ঐতিহাসিকভাবে প্রমাণ করতে হবে। কিন্তু ইতিহাসের কোনো জায়গায় বলে না, কারণ এই যে যারা চাকমা মারমা এই যে গ্রুপসগুলো এরা কিন্তু মায়ানমারের ওই এলাকার থেকে এসে বসতি স্থাপন করেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটু আগে এসেছেন, আরেকজন একটু পরে এসেছে। ফলে এর ভিত্তিতে আদিবাসী নিরূপণ করাটা কিন্তু আপনার একটু দুরূহ। ওরা নিজেরাই কখনোই করে নাই। 2007-এর পরে যেটা করা হচ্ছে, একদিকে একটা গ্রুপকে বলা হচ্ছে আদিবাসী, আরেকটা গ্রুপকে বলা হচ্ছে সেটেলার। এটা একটা ভয়ঙ্কর রাজনৈতিক মেরুকরণের বিষয়, বিভাজনের বিষয়। আপনাকে এই ক্ষেত্রে দেখতে হবে জিওপলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক বিষয়টা। পার্বত্য চট্টগ্রামের অবস্থান হলো ভারতের সংঘাতপূর্ণ সেভেন সিস্টারের পাশে, আরেক পাশে মায়ানমার আছে, তার জাতিসত্তাগুলো এখানে লড়াই করছে। সেই জায়গায় যদি আপনি বাংলাদেশের মতো একটি মোটামুটি একক জাতিসত্তার এবং একটা হোমোজেনিয়াস কান্ট্রির মধ্যে আপনি সব বিভাজন তৈরি করেন, তাহলে তো আমাদের সীমান্তগুলো অরক্ষিত হবে। আপনি লক্ষ্য করেছেন যে এই সরকার আসার পরেই কয়েকটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাঙ্গামাটিতে, সাইকেল চুরি নিয়ে। আপনার কি এই কথা মনে হয় যে এই পার্বত্য চট্টগ্রামে এটাই প্রথম সাইকেল চুরি ছিল? তা তো না, চট্টগ্রামে পাহাড়ে যে দাঙ্গা এবং 2007-এর পর এবং বিশেষ করে 2008-এর একটা বড় একটা নির্বাচনের পরবর্তীতেও যখন এই যে শান্তির দিকে বিভিন্ন সংঘাত নিয়ে তারা একটা প্রপোজিশন তৈরি করেছে দুইটা দল, যেই দুইটা বড় মেজর দল আছে, তারাও কি আসলে এই জাতিসত্তাবাদী এই ব্যাপারগুলোতে সচেতন? আপনি কি মনে করেন? না, ওদের সচেতনতার বিষয়টা রাজনৈতিক। আমি আপনাকে আগেই বলেছি, তারা বিষয়টাকে তাত্ত্বিকভাবে বা এর একাডেমিক্যালি এথনিক্যালি প্রুভ না করে রাজনৈতিক প্রপাগেশন করলেই তো আর আপনি এটা হয়ে যায় না। আপনার সেই জায়গায় আপনি এটাকে কেন্দ্র করে যে বিভেদ, আপনি বান্দরবনে কি হলো, আপনি দিনে দুপুরে বাজার দখল করলেন, ব্যাংক লুট করলেন, এই যে কাজগুলো হচ্ছে, কথাটা কি ছিল? কথাটা ছিল যে আপনি শান্তি চুক্তি করছেন, শান্তি হবে। হলো কি? শান্তি চুক্তি করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকার। এখন আপনি এই একটি গ্রুপের জায়গায় আপনি এখন 6টি গ্রুপ তৈরি হয়েছে। ইউপিডিএফ এর 2 গ্রুপ, পিসিজিএস এর 2 গ্রুপ, কোকিচিনের 2 গ্রুপ, আরো এরা। এদের পলিটিক্যাল ইকোনমিটা হয়ে গেছে চাঁদা নির্ভর, অপহরণ নির্ভর। এবং এর সাথে যেটা হয়েছে যে ট্রায়াঙ্গেলের মধ্যে এর অবস্থান মায়ানমার, বাংলাদেশ, ভারত, এটা হলো আপনার হিউম্যান ট্রাফিক, ড্রাগস অ্যান্ড আর্মস ট্রাফিকের একটা স্বর্গরাজ্য। এবং ঘটনাচক্রে এই সীমান্তের সকল পাশেই ভয়ঙ্কর রকম ইনসার্জেন্সি কনফ্লিক্ট চলছে। তাহলে এর রিফ্লেকশন সেখানে পড়েছে। এটা কি বর্ডার এলাকা এই কারণেই নাকি আরো কিছু আছে? না, বর্ডার এলাকা এবং তাদের মধ্যে যে সংক্ষোভ যেটা ছিল সেটাকে তো আপনি শান্তি চুক্তির কাঠামোর মধ্যে বসে শেষ করতে হবে। এর জন্য যদি আপনি আবার অস্ত্র ধরেন তাহলে তো আবার পিছনে শান্তি হলো না। তো এখন এই ক্ষেত্রে আপনার পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীকে একটা রাজনৈতিক ডায়লগ ওপেন করতে হবে। আপনি শান্তি চুক্তির কতটি ধারা বাস্তবায়িত হয়েছে, আর কি আপনারা চাচ্ছেন, এগুলো নিয়ে যদি গঠনমূলক ডায়লগ না করে
আপনার এই পলিটিক্যাল এজিটেশন বা আর্ম কনফ্লিক্ট করা হয়, তাহলে তো এটা অন্যরকম দিকে চলে যায়। এটা শুধু বাংলাদেশেরই নিরাপত্তার প্রশ্ন না, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এটা একটা হুমকির কারণ হয়। অর্থাৎ আদিবাসী দিবসকে আপনি বাংলাদেশে চিন্তা করতে হলে আপনাকে অবশ্যই এখানকার যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এদের সুরক্ষার বিষয়টা দেখতে হবে। আপনি বা আমি মূলস্রোত বলে ওদেরকে পিষে ফেলতে পারি না। আমাকে আপনাকে গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থায়, বাংলাদেশ তো কোনো পরাধীন রাষ্ট্র নয় যে পাকিস্তান বাঙালিকে মারছে, বাঙালি আদিবাসী বা উপজাতিকে মারবে। এবং উন্নয়নগুলো আপনি বুঝেন, চাকমা ভাষায় পড়াশোনা হচ্ছে, অন্য ভাষাগুলোকে তুলে আনা হচ্ছে। আপনি চাকরির কোটা দেখেন, ইউনিভার্সিটির ভর্তির কোটা দেখেন। গত জুলাইতে যখন আন্দোলন হলো তখন এটা নিয়েও একটা কথা হয়েছিল কিন্তু, যে 5% যে কোটা আদিবাসী উপজাতিদের জন্য বরাদ্দ, সেটি আবার পুনর্বহাল করা যায় কিনা, তাদের কিন্তু একটা দাবিও ছিল সেখানে। আমার প্রশ্ন সেখানে না, আমার জানার বিষয় হচ্ছে আইএলওর একটা কনভেনশনের 107-এর অনুচ্ছেদগুলো আমি পড়ছিলাম। সেখানে হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে আগে তো আমরা উপজাতি বলতাম, সেখান থেকে আদিবাসী তাদের যে দাবি বা তাদের যে অধিকারের জায়গাগুলো নিয়ে অনেক ধরনের আন্দোলন বা মুভমেন্ট বা তাদের হিউম্যান রাইটসের আন্ডারে জাতিসংঘের ম্যান্ডেট বা ঘোষণাপত্র অনুযায়ী সেই জায়গায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা আসলে কি হওয়া উচিত এবং সাংবিধানিক বা আইনগত কোনো অসঙ্গতি রয়েছে কিনা। কারণ আমরা সাধারণভাবে উপজাতি বলবো নাকি আদিবাসী বলবো না ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো, সাধারণ মনে একটা কনফিউশন তৈরি হয় না? আপনার প্রশ্নের মূল তাৎপর্য হলো যে আমরা তাকে উপজাতি বলতাম, এখন তাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছি। আদিবাসী বললে অসুবিধাটা কোথায়? অসুবিধা কি বা এই কনফিউশন গুলো কেন আসলে? এই যে আপনি কনভেনশনটা পড়েছেন, ভালো করে পড়েছেন, আপনি সেখানে দেখেছেন না, আপনি পড়েছেন, আপনি অনুষ্ঠানের আগে আপনার সাথে আমার এই নিয়ে কথাও হয়েছে, আমি সেটাই বলছি। সেখানে আপনি দেখেন আদিবাসীদের কোনো সমস্যা হলে জাতিসংঘ ইন্টারভেন করতে পারে, সে অধিকার দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে আসতে পারে। তো এখন আপনি কিছুদিন আগে খেয়াল করেছেন যে একটা করিডোরের প্রশ্ন আসলো অবশ্যই মায়ানমারের সাথে, খুব ভালো জিনিস, মানবিক করিডোর। কিন্তু মানবিক করিডোরের ছদ্মাবরণে কি হবে? অন্যান্য কনফ্লিক্ট জোনে, সংঘাতপ্রবণ এলাকায় মানবিক জোন দিয়ে অস্ত্র পাচার হয়েছে, সন্ত্রাসীরা আসা যাওয়া করেছে। এখন আপনি হঠাৎ করে আউট অফ ব্লো এদেরকে আদিবাসী বললেন, তারা জাতিসংঘের সাথে একটা লিঙ্ক করলো, আমরা একটা চিৎকার শুরু করলো, এবং তারা এখানে যদি একটা ফেনোমেনা তৈরি করে যে তারা এখানে বিপদগ্রস্ত, তখন কি হবে? পূর্ব তিমুরে কি হয়েছে, দক্ষিণ সুদানে কি হয়েছে, একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে ফেলেছে। আপনাকে যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে পার্বত্য চট্টগ্রামের পাশে মণিপুর, নাগাল্যান্ড, মিয়ানমারের চীন প্রদেশ, রাখাইন প্রদেশ, এইসব জায়গায় যারা যুদ্ধ করছে, বিশেষ করে কোচিন চীন, বাংলাদেশের কুকি চীন, এরা একই জনগোষ্ঠী। আবার ধর্মগতভাবে তারা খ্রিস্টানাইজড হয়ে গেছে। খ্রিস্টান আবার আদিবাসী হয়ে গেল, খ্রিস্টান তো মডার্ন রিলিজিয়ান। এই খ্রিস্টানিটির ভিত্তিতে যদি এখানে একটা প্যান খ্রিস্টান স্টেট দাবি করা হয়, মায়ানমারের কিছু অংশ নিয়ে, ভারতের কিছু অংশ নিয়ে, বাংলাদেশের কিছু অংশ নিয়ে, তখন আপনি কি করবেন? এবং জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনি গাজা দেখুন, সিরিয়া দেখুন, তারা কি করছে আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে। এখানে এসে যদি তখন তারা এই ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হাত দেয়, আপনি তখন কি করবেন? আর এই ঘটনাটি তো বাংলাদেশ সরকারের হাতের বাইরে না, শান্তি চুক্তি হচ্ছে, তাদেরকে আঞ্চলিক পরিষদে বসানো হয়েছে, তারাই সব করছে। সেই জায়গা থেকে আপনি ধারাবাহিকভাবে উপজাতি, জাতিগত সংখ্যালঘু থেকে 2007-এর চুক্তিটা হওয়ার পর থেকে লাভ দিয়ে গিয়ে আপনি ওখানে পড়বেন কেন? আপনি এই প্রসঙ্গে আমি আসলে আসতেই চেয়েছিলাম যে আমাদের যে ইতিহাস বা বাংলাদেশের ভূখণ্ডে ধরা হয় যে প্রথম উপনিবেশ হচ্ছে আর্য জাতিরা, তারপরে আস্তে আস্তে আসলে জাতিভেদ বা
সাধারণত আমরা যাদেরকে উপজাতি এবং আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদের মূল ধর্ম তো আসলে অনেক সনাতন একটা ধর্ম, এবং তার সাথে আবার বৌদ্ধ ধর্মের বেশিরভাগ ছিল অনেকে মনে করেন। কিন্তু অনেক ধর্ম ছিল আপনার প্রকৃতি পূজারী, কিন্তু বিশেষ করে এখনকার বাস্তবতায় তাদের বেশিরভাগ কি খ্রিস্টান ধর্ম ধর্মান্তরিত করেছেন না, এবং এটা কিন্তু শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, আমরা ময়মনসিংহের কিছু দিকে গারো হয়ে গেছে, জি বিভিন্ন জায়গায় আমরা এটার একটা বাস্তব। আচ্ছা, আপনি আমাকে এই কথার একটা উত্তর দেন। আপনি যদি বলেন যে বাঙালি জাতিসত্তা আপনাকে আগ্রাসন করছে, জি, বা বাঙালি ভাষা আপনাকে আগ্রাসন করছে, তো এই হাজার হাজার মাইল দূর থেকে এসে খ্রিস্টান ধর্ম যে আগ্রাসন করে তোমাকে খ্রিস্টান বানিয়ে নিল, তুমি তখন প্রতিবাদ করলে না কেন যে আমার আদি ধর্ম কোথায়? এটা খুব নিরবিচ্ছিন্নভাবে নাকি ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটার কারণটা কি? এটা বলতে পারবে বাংলাদেশের সরকার, বলতে পারবে তারা এনজিওর নামে অন্য নামে কি হচ্ছে। আপনি যে আপনি বলেন যে মানে রেট অফ রিলিজিয়ান কনভার্সন, জি, আপনার 100% খ্রিস্টান হয়ে গেল, জি, তো এটা আমার জন্য তো যে আমার একটা বাসিন্দা তার একটা ঐতিহ্যগত ধর্ম ছিল, তার একটা নিজস্ব সংস্কৃতি ছিল, এটা তো তারা এখানে এসে নষ্ট করেছে পশ্চিমারা, এটা তো আমরা করিনি। আপনি কি শুনেছেন যে কোনো মুসলমান হয়েছে উপজাতি আদিবাসী কেউ? হয়নি, এটা খুব কম। তাহলে এই যে খ্রিস্টানকরণ, তারা কোনোদিন তো খ্রিস্টানকরণের বিরুদ্ধে বললো না, বাঙালিকরণের বিরুদ্ধে বলে। এই প্রসঙ্গগুলোতে আমি আরো আসতে চাই, এবং আমার মনে হয় যে আমরা আসলে আদিবাসীদের অধিকার নিয়ে যত না কথা বলি, কিন্তু এর ভিতরে ঢুকে বোঝার কিছু বিষয় আছে। আমার অডিয়েন্সের কাছ থেকে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, এবং তারপর নিশ্চয়ই আমরা আলোচনায় আরো আসবো। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান, আমরা আলোচনায় রয়েছি। একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আদিবাসীদের বিভিন্ন অধিকার নিয়ে, এবং আমাদের দেশের বাস্তবতার নিরীক্ষায় যে সংশয় সন্দেহগুলো রয়েছে সেগুলোর কারণ এবং বাস্তবসম্মত একটি উপায় বের করা যায় কিনা। আমাদের মাঝে আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর পারভেজ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর, এবং আমরা যে বিষয়টাতে আসলে আলোচনা করছিলাম সরাসরি সেখানেই চলে যাই। ILOর কনভেনশন নিয়ে একটা কথা বলছিলাম, তার বিভিন্ন অনুচ্ছেদগুলো থেকে, যেমন 69-এর অনুচ্ছেদের একটা প্রতিপাদ্য ছিল যে তারা আসলে এই জনগোষ্ঠীকে দেশের, ওনাদের দাবিটা ছিল যে জনগোষ্ঠী, আমি যদি ভুল না করি বা বুঝতে থাকি, আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানী আপনি আরো ভালো বলবেন, আত্মপরিচয় নিরূপণের ক্ষেত্রে সেখানে সামাজিক, সাংস্কৃতিক, আর্থসামাজিক যে মানদণ্ডগুলো রয়েছে এগুলো বিবেচনা করার কথা বলা হয়েছে। কিন্তু আবার যদি 2007-এর যে জাতিসংঘের 61তম অধিবেশনে যে ম্যান্ডেটটি হয়েছে, ঘোষণাপত্র যেটি হয়েছে, সেখানে অনেকগুলো দেশ কিন্তু প্রস্তাবের পক্ষে, যেমন এখানে বলা হচ্ছে 143টি দেশ হচ্ছে প্রস্তাবের পক্ষে ছিল, 4টি দেশ হচ্ছে বিপক্ষে ছিল, যার প্রধান ছিল আসলে অস্ট্রেলিয়া, কানাডা, USA এবং নিউজিল্যান্ড। এবং মোটামুটি পরাশক্তি হিসেবে যাদেরকে আমরা চিনি, অস্ট্রেলিয়া, কানাডা, US এর মতো দেশ এখানে বিপক্ষে ছিল, এই ঘোষণাপত্রকে তারা মানেনি। আর 11টি দেশ হচ্ছে ভোটদানে বিরত ছিল, যার মধ্যে বাংলাদেশ অন্যতম একজন, বাংলাদেশ ভোট দেয়নি সেই। কিন্তু আমরা ভোট দেইনি, এখানে অনেকগুলো কনফিউশন রয়েছে। আমরা কি আসলে ভবিষ্যৎ বুঝতে পারিনি, নাকি কি এটার পিছনে কাজ করতে পারে? আরেকটা প্রশ্ন আপনি যদি বলতেন, এই 4টি দেশ কিন্তু আমরা জানি যে USA, সেখানে আপনি যে কথাগুলো বলছিলেন, আফ্রিকান রেড ইন্ডিয়ান, তারা তাদের অনেকগুলো জাতিগোষ্ঠী আছে যাদেরকে তারা উপজাতি হিসেবেই বিবেচনা করে থাকেন। এই বিষয়গুলোর আসলে পরিষ্কার ব্যাখ্যাটা কোথায় আমাদের বাস্তবতায়? আমাদের এইখানে যে আমরা যে স্বাক্ষর করলাম না বা ভোট দিলাম না, এটার কারণ আপনি কি মনে করছেন? এটার কারণ হলো এই যে আন্তর্জাতিক বিভিন্ন আইন বা কনভেনশনে কোনো রাষ্ট্রের যুক্ত হওয়া বা না যুক্ত হওয়া, কিংবা ভোটদানে বিরত থাকা, এই বিষয়টা আসলে রাষ্ট্রীয় নীতির অংশ। প্রতিটি রাষ্ট্রের একটি পররাষ্ট্র নীতি আছে এবং রাষ্ট্রের একটি দৃষ্টিভঙ্গি আছে। আপনি ধরেন রিফিউজি আইন আছে, এটাতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি। বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তারা কিন্তু ওই অর্থে রিফিউজি স্ট্যাটাসের ক্ষেত্রেও হচ্ছে। ভারতের ক্ষেত্রে দেখেন এরা বাধা দিয়েছে, ভারতে কিন্তু কোনো আদিবাসী শব্দ নাই। ভারতে বড় দেশ, বাংলাদেশ থেকে
আরো কয়েকশো গুণ বেশি উপজাতি সেখানে থাকে। আর ওদের তো এ ধর্ম নিয়ে অনেক ধরনের জাতি রয়েছে, ভাষাগতভাবে অনেক পার্থক্য রয়েছে আসলে। ওরা ভারত তো বড় দেশ এবং ওদের বিভিন্ন জাতি গোষ্ঠী স্টেট ওয়াইজই অনেক ভাগ আছে। ওখানে ধরেন ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে অনেক জঙ্গলের মধ্যে এমন জনজাতি আছে যারা আদিবাসী না হলেও আদিবাসীর কাছাকাছি। জি জি। বাংলাদেশে কিন্তু এই পরিচয়টা নাই। বাংলাদেশে আপনি যেটা বললেন যে তাদের আত্মপরিচয়, সাংস্কৃতিক পরিচয়, আপনি তো এখানে কোনো চাকমাকে বলেনি যে তুমি বাঙালি হও, কোনো হিন্দুকে বলেনি তুমি মুসলমান হও। সবাই যার যার জাতি ধর্ম পরিচিতি নিয়ে অধিকার নিয়ে আছে, এটা কোনো অবদমিত হয় না। আচ্ছা, আমার এই প্রসঙ্গে আরেকটা খুব সাধারণ মনের যে প্রশ্ন সেটা আসছে, যেমন ধরেন আমাদের এলাকা ভিত্তিক তো নিজস্ব ভাষা আছে, যেমন নোয়াখালীর এক ধরনের ভাষা, বরিশালের এক ধরনের ভাষা, বা আমাদের ফুড হ্যাবিট যেটা খাবার দাবার, সেখানেও তো ধরেন রান্না বান্না, উঠা বসা, সামাজিকভাবে জিওগ্রাফিক্যালি এক এক জায়গায় নদী অঞ্চলের মানুষ এক ধরনের খাবার খায়, সমুদ্র অঞ্চলের মানুষ একটু নোনা বেশি, তাই না? সেই জন্য তারা অন্যভাবে রান্না করে। এটা তো ভৌগোলিক অনেক ক্ষেত্রে। তারাও কি তাহলে আদিবাসী? এইভাবে বললে তো আর হবে না। মানে সাধারণ প্রশ্ন আর কি। আপনি আপনার কোনো একটা পার্থক্যের কারণে, জি, আপনাকে তো আদিবাসী বলা যায় না। যায় না। পার্থক্যের কারণে কি বললাম আমি, আপনি সাংস্কৃতিকভাবে ভিন্ন। আপনি পুরো বাংলাদেশেই আপনি বাংলা সংস্কৃতির শত শত ভাগ, বিয়ের গান, বিয়ের অনুষ্ঠান, ইভেন পূজা অর্চনা, নামাজ, মিলাদ, এগুলো আপনি এক এক জায়গায় এক এক রকম দেখবেন। এগুলো হলো লোকাল ফেনোমেনা, সংস্কৃতি, এটার সাথে কালচারাল ইয়ে আছে। এখন জাতিতাত্ত্বিকভাবে, নৃতাত্ত্বিকভাবে, ঐতিহাসিকভাবে, এই তিনটা দিক থেকে আপনি প্রমাণ করতে হবে যে আপনি আদিবাসী। যে ঐতিহাসিকভাবে আপনি পৃথিবীর কোথাও যান নাই, কোথাও থেকে আসেন নাই, এখানেই আপনার শুরু, এখানেই শেষ, বিষয়টা এমন নয়। জাতিগতভাবে আপনার জাতি পৃথিবীর বিভিন্ন অংশে আছে, এখানে আপনি পড়ে মরে যাচ্ছেন তা না। আপনি চাকমা ভারতের ওই পারেও পাবেন। ভারতের চাকমারা কি বলছে আমাদের আদিবাসী করো? মণিপুরি যেমন আমাদের দুই জায়গায় আছে, কুকি চিনাচ্ছে, ওরা কি ওই পার থেকে বলছে আমাদের আদিবাসী করো? বাংলাদেশে এটা বলা হচ্ছে কেন? এখানেই তো আসলে সংশয়টা। আপনি সাংবাদিক, আপনি খবর বের করেন যে বাংলাদেশে এটা বলা হয় কেন? কারণ এখানেই তো মানে সাধারণ দৃষ্টিভঙ্গিতে এই সংশয়টা এখানেই যে পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন রাজনৈতিক পটভূমিতে বা অধিকার আন্দোলনের নামে যে দলগুলো তৈরি হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে এসেছেন, সেই রাজনৈতিক উদ্দেশ্য হোক বা বিদেশি সংযোগ হোক বা বিভিন্ন এনজিও বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আগমনে হোক, তাদের তো আলাদা একটা নতুন ধরনের আন্দোলন বা মুভমেন্ট আমরা দেখেছি এবং আমরা মনে হয় 15-20 বছর ধরে বা তারও বেশি সময় ধরে এগুলো হচ্ছে। জি, এই প্রশ্নটা হলো খুবই রিলেভেন্ট। আপনি যদি কন্টেম্পোরারি হিস্ট্রি অফ সোশ্যাল মুভমেন্ট দেখেন, আপনি 60s এর 70s এর সোশ্যাল, কালচারাল, এথনিক যেই মুভমেন্টই ছিল, তার একটা ব্রড স্পেকট্রাম ছিল। আইদার আপনি আমেরিকার পক্ষের থেকে আসছেন বা পিছনে রাশিয়া আছে। এখন যে একটা আপনার ফ্লুইড সিচুয়েশনে আপনি দেখেন যতগুলো সংঘাত হচ্ছে, এই কুর্দি সংঘাত, কাশ্মীরি সংঘাত, মণিপুরি, নাগাল্যান্ড, কোকি, চীন, পৃথিবীতে তো এখন বিভিন্ন কারণে, ভাষার কারণে, ভূগোলের কারণে, সংস্কৃতির কারণে, জাতীয়তার কারণে অথবা সম্পত্তির কারণে সংঘাতের অভাব নাই। কোন সংঘাত থেকে কি আপনি কোনো ইতিবাচক ফল পেয়েছেন? না, যুদ্ধ থেকে আসলে কি এই প্রাপ্তি, এটা তো আরেক প্রশ্ন। এখানে যেটা হয়েছে, অস্ত্র বিক্রেতাদের পোয়া বাড়ো হয়েছে, আন্তর্জাতিক অস্ত্র বিক্রেতারা এটা করেছে। আপনি বাংলাদেশের কথাই আপনি ভাবেন, আপনাকে তো কখন রাজনৈতিক সংঘাতে যাবেন, কখন আলোচনায় যাবেন, আপনাকে এটা বুঝতে হবে। আপনি পাহাড়ের এই পকেটের মধ্যে যদি একটা ইয়ে করেন, এদিক দিয়ে বাংলাদেশ, ওই দিক দিয়ে ইন্ডিয়া, এই সিনরিচের মধ্যে আপনাকে হয় গিয়ে ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করতে হবে, ব্যাপারটা এরকম হবে আপনার জন্য। তো সেই জায়গায় আপনি যে নিয়মতান্ত্রিক দাবির মাধ্যমে চাকরিতে দেখেন, আপনি উপজাতীয়দের মধ্যে থেকে আপনি সচিব, মেজর জেনারেল, বিচারপতি, প্রধান বিচারপতি, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ারের এন্তার আছে। এখন ভেদ নাই আসলে, যে যেভাবে পড়াশোনা করে। আপনি আবার পিছনে ফিরে যান, 19
৭৫-এর পর জি শান্তি বাহিনী সংঘাত করলো, জি সেটা শেষ হলো 1997 সালে। জি এই টাইম ফ্রেমের মধ্যে আপনি দেখেন এইসব আমি বলছি একটা লাইন, ওই উপজাতিদের শিক্ষার রেট কত কম ছিল, কারণ তারা সংঘাতের কারণে পড়তে পারেনি, ইউনিভার্সিটিতে আসতে পারেনি, চাকরিতে যেতে পারেনি। ফলে এই জাতীয় আত্মঘাতী ভাতৃঘাতী সংঘাত তাদের ক্ষতি করেছে। বরঞ্চ নিয়মতান্ত্রিক আলোচনা, ইতিবাচক রাজনীতি তাদেরকে ক্রমশ আত্ম অধিকারের দিকে নিয়ে যাবে, তাদেরকে বিকশিত করবে, এবং সেটাই তো হওয়া উচিত। আমরা এই প্রসঙ্গ নিয়ে আরো কথা বলছি, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, আমরা আলোচনা করছিলাম। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনা ত্বরান্বিত করব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আদিবাসী নিয়ে, তাদের অধিকারগুলো নিয়ে, এবং মূল একটি তাত্ত্বিক জায়গা নিয়ে যে জাতিসংঘের যে ঘোষণাপত্রটি রয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সাংবিধানিক এবং আইনগত বাস্তবতায় যে সংশয় সন্দেহগুলো রয়েছে সেই বিষয়গুলোর ভিতরে ঢুকে আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম। এবং আলোচনার সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মাহফুজ পারভেজ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা যে আলোচনাটায় ছিলাম, আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। খুব যৌক্তিক একটা বিষয়, যেটা খুব ট্রেন্ডিও বলতে পারেন, বা পার্বত্য চট্টগ্রামের যে স্বায়ত্তশাসনের দাবি, আপনি এর যৌক্তিকতা কি মূল্যায়ন করছেন? তারা যে দীর্ঘদিন এই যে স্বায়ত্তশাসনের নামে উপজাতি নেতাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, সেই সাথে আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম, বিদেশি একটা আগ্রাসন লক্ষ্য করা যাচ্ছে, সেটা ধর্মের নামে হোক, এনজিওগুলোর একটা ডেডিকেশন বা কন্ট্রিবিউশন বা সোশ্যাল একটা চেঞ্জ করার যে একটা মুভমেন্ট বা আন্দোলনের নামে, এটাকে একটা নতুন ধরনের আগ্রাসনই হচ্ছে না, যেটাকে আমরা নিউ কলোনিয়ালিজম বলি? এখানে তো তাই হচ্ছে। যদি ধরেন খ্রিস্টান ধর্ম বা বাইরের অনেক কিছু মডেল চাপানো হয়, তাহলে তো প্রকারান্তরে বা ভুলে বা সংগোপনে তারা কোনো একটা নব্য উপনিবেশবাদের খপ্পরেই পড়বে। আপনি যদি স্বায়ত্তশাসন চান, আপনি সেখানকার সব মানুষকে নিয়ে যাবেন না। আপনার দাবির মধ্যে পাহাড়ে যে এখন 50% বাঙালি থাকে, তাদেরকে যদি আপনি তাড়িয়ে দিতে চান, তাহলে সেটা কি করে হয়? সেই বাঙালি যদি আবার দিনাজপুর, রংপুর থেকে এই 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 সাংস্কৃতিক মাইনরিটিদেরকে তাড়িয়ে দেয়, তাহলে কিভাবে হয়? আপনি মোজাইক, আপনি বিভিন্ন মানে এথনিক কালচারাল গ্রুপকে আপনি একটা জায়গায় নিয়ে আসবেন, এবং সেইখানে যদি সবাই তার নিজের অধিকার, পরিচিতি সবকিছু অক্ষুণ্ণ রাখতে পারে, তাহলে তো স্বায়ত্তশাসনের প্রশ্ন আসে না। আপনি স্বশাসন করছেন, আপনার এই যে পাহাড়ের কথা ধরেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অধীনে আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, এখানে তাদের অংশগ্রহণ অধিকার নিশ্চিত হয়েছে। যদি সেটা তারা কম বলে, আবার আলোচনা করে বাড়াবে। স্বায়ত্তশাসন তো এইটাই। তো স্বায়ত্তশাসনের মানে কি? আপনি স্বশাসন, সেলফ রুলই তো স্বায়ত্তশাসন, আসলে অটোনোমাস। আপনি নিজে ওরা যেখানে বলছে যে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি, ওরা কোন জায়গাগুলোতে অধিকার বঞ্চিত হচ্ছে? এবং তারা যে আসলে অনেকগুলো অধিকারের দাবি নিয়ে বলেন যে আমি অধিকারের দাবি জানাতে চাচ্ছি, তাহলে এইভাবে যদি আপনি যে বিষয়টি বলছিলেন, প্রতিটি অঞ্চল থেকে যদি আমরা অধিকার করে আলাদা আলাদা দাবি জানাই, এটা কি আরো বিভেদকে বাড়িয়ে দিচ্ছে না? না, সেই ক্ষেত্রে আপনি পাহাড়ে যে বাঙালি জনগোষ্ঠী আছে, তারা তো আরো বেশি অধিকারহীন। তাদের শিক্ষার হার দেখেন, আপনি তো এটা তুলনা করে বলবেন। তাহলে আপনি পাহাড়ের বাঙালি এবং পাহাড়ের উপজাতি বা সাংস্কৃতিক সংখ্যালঘুদের মধ্যে তুলনা করেন, তারপর আপনি একটা ফ্যাক্টস এন্ড ফিগার ফাইন্ডিং করেন যে কে বঞ্চিত নয়, তারপরে কথাগুলো আসুক। আচ্ছা, আমাদের মধ্যে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি। দর্শক, আমাদের মধ্যে আরেকজন গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত হয়েছেন, মেহেদী হাসান পলাশ। উনি পার্বত্য নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা খুব শেষ ভাগে আছি, আমাদের হাতে সময় আসলে খুবই কম, বা তারপর আমরা আনন্দের সাথে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যে বিষয়টি নিয়ে আসলে আজকে আলোচনা করছিলাম, আদিবাসী বিষয়ক আন্তর্জাতিক আইনের অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা জানি যে আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস, এবং এটাকে গ্লোবালি এবং ইন্টারন্যাশনালি এটা উদযাপন করা হচ্ছে। একদম শেষ ভাগে এসে আপনার কাছে যে প্রশ্নটি আমি সরাসরি করতে চাচ্ছি, পাহাড়ে গণতন্ত্রের নামে কি মুখ্য সন্ত্রাসীরা কাজ করছে? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাস্তবতা নিরিখে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি
নিউজ 24 এর দর্শকদের কাছে, যানজটের কারণে আমার আসতে দেরি হয়েছে। পাহাড়ে আসলে গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা পাহাড়ে একেবারেই অনুপস্থিত। এর প্রধান কারণ সেখানে যে জনগোষ্ঠীরা রয়েছে তার মধ্যে একটা অংশ রয়েছে যারা সশস্ত্র আন্দোলন করছে, এবং আপনি জানেন যারা সশস্ত্র আন্দোলন করে তারা গণতন্ত্রের ভাষায় কথা বলে না, তারা গণতন্ত্র বোঝে না, তারা বন্দুকের নল দেখিয়ে, তারা মানুষকে সশস্ত্র করে, তারা ভয় দেখিয়ে তারা তাদের মানে অধিকারের পক্ষে তাদের কথা বলায়। তো বন্দুকের নল এবং গণতন্ত্র এই দুটো জিনিস পৃথিবীর কোথাও কখনোই একসাথে চলেনি। তো যেহেতু সেখানে মানে এই বন্দুকের নলটা চলে, সেই কারণে গণতন্ত্রের আওয়াজ সেখানে নেই। মানুষ যখনই এই মানে তার অধিকারের জন্য কথা বলেছে, সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু এই বন্দুকের নল দিয়ে থামিয়ে দেয়া হয়েছে। এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে আপনার কিনামোহন চাকমা নামে একজন ভদ্রলোকের আপনার মানে হত্যাকাণ্ডের রায় বেরিয়েছে। তিনি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তার জন্য তাকে হত্যা করা হয়েছে। তার ছেলে রূপকুমার চাকমা, তাকেও তিনিও চেষ্টা করেছিলেন এই কথা বলার জন্য। আমরা যদি জাতিগত বিভেদ ধরি তাহলে তো তারা একই জাতি গোষ্ঠী বা একই এলাকায় বসবাস করে। না, এটা ভুল, তারা এক জাতি না। পাহাড়ে আপনার সরকারি হিসেবে পাহাড়ে 13টা জনগোষ্ঠী রয়েছে, এবং আমাদের ব্যক্তিগত আমরা যে গবেষণা করেছি সেখানে আমরা 17টা দেখি। তো কোথাও 14 বলে, 13, 14, 17, আমরা 17টা দেখি। তো প্রশ্নটা হলো যে এই প্রত্যেকটা জাতি আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের জীবন, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ সবকিছুই আলাদা, এবং তাদের কাস্টমস, তাদের রিচুয়ালস সবই আলাদা। কাজেই পাহাড়ে একই জাতিগোষ্ঠী বসবাস করে এটা যেমন ঠিক না, আবার এক জায়গায় বসবাস করে তাও ঠিক না। এক জায়গায় যে বসবাস করে তাও ঠিক না, তারা ভিন্ন ভিন্ন পাড়া কেন্দ্রিক এবং ওই গোত্র কেন্দ্রিকই তারা বসবাস করে। এক গোষ্ঠী কর্তৃক আরেক গোষ্ঠী শোষিত, সেটা আলাদা, সেই প্রশ্নটা নেই যেহেতু করেন নাই। আমি বলছি যে কাজে এইটা মানে আমাদের একটা ভুল ধারণা, আমরা সবাইকে একভাবে বলি। আসলে কিন্তু আমি বাঙালি এবং আমি চাকমার মধ্যে যেরকম দূরত্ব, ঠিক তেমনি একজন চাকমা এবং একজন পাংখোর ভিতরে ঠিক একই ধরনের দূরত্ব। কারণ ওই চাকমাকে যদি পাংখোর ভাষা বলা হয় সে বুঝবে না, সে তার ক্রাইসিস, তার সমস্যাবলী সম্পর্কে আমাদের সময় খুবই কম, আমরা একটা সমাধানের দিকে কি একটা পরামর্শ পেতে পারি কিনা, যে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে কি করা উচিত? প্রথম কথাটা তো সমাধান তো করতে হবে। এই আজকে 54 বছর চলে গেছে, তো আমরা এই সমাধানটা বের করতে পারি নাই। সমাধানের সময় সমাধানের জন্য রাষ্ট্র অনেকবার চেষ্টা করেছে, যেমন একটা চুক্তি করা হয়েছিল, সেই চুক্তি দিয়ে আমরা চেষ্টা করেছি এই সমাধান করার জন্য। চুক্তির আগে যে বিষয়টা ছিল, একটা মিলিটারি সমাধানের পথ খোঁজা হয়েছে, সেটা হয়তো একটা পর্যায়ে যাওয়ার পরে দেখা গেল রাজনৈতিকভাবে এসেছে। আমি শেষ করে দিই, তারপরে চুক্তির পরবর্তী যে 29 বছর রাজনৈতিক সমাধানের চেষ্টা আমরা করেছি, দেখেছি সেটাও ফেল করেছে। কাজে এইখানে যেটা প্রধানত দরকার সেটা হলো যে মিলিটারি এবং পলিটিক্যাল দুইটা একসাথে করে একটা মানে সমাধানের রাস্তা বের করতে হবে, এবং যারা এটার সাথে এনগেজ সবাইকে নিয়ে, মানে কাউকে আলাদা করে রেখে না, শুধুমাত্র যেমন শান্তি চুক্তির ক্ষেত্রে যেমন শুধু জেএসএস এর একটা অংশের একজন নেতার সাথে করা হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অধ্যাপক ডক্টর মাহফুজ আরবিদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের আরআইসিএল স্টিল জনতন্ত্র কন্ট্রোল অনুষ্ঠানে। নিশ্চয়ই এখান থেকে আলোচনার মাধ্যমে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গিতে আমরা অবশ্যই চলে যাব এবং আগাবো। এই বলে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।